Okay, thank you, dear. Thank you. Okay, so my screen দেখা যাচ্ছে স্টুডেন্টরা? Yes, sir. সো আমরা আসলে আইডিপির মোটামুটি বেশ শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা যেটা দেখলাম যে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেপ অ্যাজ ওয়েল অ্যাজ বিভিন্ন টেস্টিং অ্যাপ্রোচ আমরা দেখেছি, যেমন তোমাদের আব্দুল্লাহ স্যার দেখিয়েছেন, ইউনিট টেস্টিং গুলো দেখিয়েছেন। তারপরে গত ক্লাসে আমাদের মুহামিন টেস্টিং সম্বন্ধে বেশ ব্রিফ দিয়েছেন, টাস্কিং করেছে। তো অ্যাকচুয়ালি তারই ধারাবাহিকতায় আজকে আমার লেকচারটা, এটা টেস্টিং না সরাসরি, এটাকে আমরা আসলে এক্সপেরিমেন্ট বলি। তো এখন প্রজেক্ট গুলোর সাথে এক্সপেরিমেন্টটা আইডিপির সাথে মোস্ট অফ দ্য ক্ষেত্রে প্রযোজ্য, এবং অনেকটা আমরা একাডেমিক পার্সপেক্টিভ থেকে এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্ট করে থাকি, বাট ডেভেলপমেন্টের জন্য সরি আচ্ছা, তোমরা যা কথা বলছো একটু মিউট করে দাও তোমাদের মাইকটা। ল্যাপটপ হ্যাং করছে। ওকে, সো এক্সপেরিমেন্টের উদ্দেশ্য হলো আমরা সাধারণত যে কোনো এক্সপেরিমেন্ট করি যে দেখা যায় কোনো একটা গোল্ড স্ট্যান্ডার্ড বা কন্ট্রোল পয়েন্ট বা প্যারালালি কোনো একটা সিস্টেমের সাথে আমার সিস্টেমটাকে কম্পেয়ার করব, অথবা আমি আমার সিস্টেমটার পারফরমেন্সটা কি আছে এটা ডিফারেন্ট মেজারের মাধ্যমে সেটা মেজার। তো এই এক্সপেরিমেন্টটা অনেক ফাস্ট, আমি এত ফাস্টে যাব না। আমি যে স্লাইডটা তোমাদের সামনে রেখেছি স্লাইড নাম্বার আছে 67টা, তো 67 এ যাব না, জাস্ট আমি এক্সপেরিমেন্ট ডিজাইনের 3টা স্টেপ সম্বন্ধে এখানে একটু বলবো, এরপর তোমাদের কি করতে হবে সেটা আমি দেখাবো, এরপর কিছু এক্সাম্পল রিপোর্টের এক্সাম্পল রিপোর্ট দেখাবো প্রিভিয়াস আইডিপি থেকে। তো সাধারণত আমরা যখন এক্সপেরিমেন্ট করি আমাদের 2টা জিনিস প্রথমে ফাইন্ড আউট করতে হয়, যে হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড হোয়াট ইজ দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো অ্যাকচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো হোয়াট উইল বি ম্যানিপুলেটেড, মানে যেটাকে ম্যানিপুলেট করা যায়। হ্যাঁ, যদি আমি কোশ্চেন করি যে হোয়াট উইল বি ম্যানিপুলেটেড, তাহলে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্সারটা পাওয়া যায়। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো হোয়াট উইল বি মেজার্ড। আমি একটু সহজভাবে বলি, যেমন ধরো আমাদের খুব রিসেন্টলি MIST ওয়েবসাইটটা রিলিজ করেছি আমরা, হ্যাঁ, নতুন একটা ওয়েবসাইট। এখন যদি কোশ্চেনটা আমরা এমন করি যে আসলে স্টুডেন্ট পারফরমেন্স বা স্যাটিসফ্যাকশন will come, মানে more satisfaction will come from this website or the previous one, right? It's a matter of experiment. অথবা আমার MCAM সিস্টেম আছে, এর আগে EMS সিস্টেম ছিল, is the MCAM more better than the EMS? So it is also a matter of experiment. তো যখন এটা এক্সপেরিমেন্ট, তখন এই যে জিনিসটা আমি এক্সপেরিমেন্ট করবো এই কোশ্চেনটার অ্যান্সারের জন্য, তখন আমাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝতে হবে। তো ধরো এখানে এই যে ডিফারেন্ট সিস্টেম, মানে 2 সিস্টেম, মানে MCAM আর একটা হলো EMS, এই 2টা সিস্টেম, যে এই 2টা সিস্টেম হলো এর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ঠিক আছে, ম্যানিপুলেটর, ঠিক আছে। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো যে জিনিসগুলো মেজার করে এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের মধ্যে দেখবো যে কোনটা আমার বেস্ট। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি কি হতে পারে, সে আমরা চিন্তা করলাম যে দেখবো যে টাস্ক অ্যাকমপ্লিশ করার পারফরমেন্স বা টাস্ক কমপ্লিশন করার রেট কার বেশি, বা ইরর রেট কোন সিস্টেমটা কম দেয়, সিস্টেম ইরর জেনারেট কোন সিস্টেমের জন্য কম হয়, তারপর ইউজার স্যাটিসফ্যাকশন স্কোর কোনটার জন্য ভালো হয়, দেন there might be task completion time, navigation error, ডিফারেন্ট কিছু আমরা 2টা সিস্টেমকে আমরা কিছু পার্টিসিপেন্টকে ইউজ করতে দিই, দিয়ে এই জিনিসগুলো মেজার করলাম, মেজার করে দেখলাম যে যে ভ্যালুটা পেলাম সেই ভ্যালুর উপর অ্যাসেস করে আমরা ডিসিশন নিতে পারলাম যে MCAM is better than the EMS system. তো এই যে 2টা সিস্টেম, লেভেল অফ সিস্টেম, যে নিউ সিস্টেম ওল্ড সিস্টেম, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হলো যে তার ধরো টাস্ক কমপ্লিশন রেট,
রেট অফ নেভিগেশন এরর, তারপরে ইউজার স্যাটিসফ্যাকশন স্কোর, এই জিনিসগুলোকে আমি বলতে পারবো তখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, বিকজ এইটা প্রত্যেকটা ইয়ের জন্য সিস্টেমের জন্য আলাদা আলাদা স্কোর আসবে এবং এটার উপর বেস করে বা মেজার করে আমি একটা ডিসিশন নিতে পারবো অফ দ্যাট এক্সপেরিমেন্ট। তো এখন এই দুইটা জিনিস আমাদেরকে জানতে হবে। এই কারণে প্রথম হলো আমার এক্সপেরিমেন্টাল গোল ডিজাইন করতে হবে, যে ইজ মাই সিস্টেম ইজ বেটার দ্যান দ্যাট, অথবা হাউ মাই সিস্টেম ইজ গোয়িং টু পারফর্ম। তো তখন আমাকে এই জিনিসগুলো জানতে হয়। এরপর যেমন কিছু জিনিস আমাকে খুব আর দুটো জিনিস সম্বন্ধে আমাকে ধারণা রাখতে হয়, এটাকে বলা হয় কনফার্ম ভেরিয়েবলস আর হলো লুইসেন্স ভেরিয়েবল। তো কনফার্ম ভেরিয়েবল জিনিসটা হলো যে ধরো যে দুইটা ভেরিয়েবল আছে, যে দুইটা ভেরিয়েবল একটা ট্রিটমেন্ট মানে একটা এক্সপেরিমেন্ট থেকে আরেকটা এক্সপেরিমেন্ট আলাদা হয়েছে। যেমন আমি ধরো যে একটা মোবাইল অ্যাপ ডেভেলপ করেছি যেটা হেলথ ফিটনেসের জন্য, হ্যাঁ, যে এটা এই মোবাইল অ্যাপটা ইউজ করলে তার ফিজিক্যালি সে মানে, তোমরা একটু মিউট করে দাও প্লিজ। আমরা ওই আচ্ছা, তো হেলথ ফিটনেসটা বাড়বে, তো এরকম একটা অ্যাপ ড্রয়িং করেছে। এখন তোমাদেরকে এক্সপেরিমেন্ট করতে বলা হয়েছে, তোমরা এক্সপেরিমেন্ট করছো যে একটা গ্রুপকে নিয়েছো, মানে তোমার অ্যাপটা দিয়েছো হলো যারা ডায়েটিশিয়ান, মানে যারা অলরেডি হেলথ ফিটনেস হেলথ নিয়ে কনসার্ন, তাদেরকে তোমার অ্যাপটা দিছো টেস্ট করার জন্য। আর একটা গ্রুপ নিয়েছো যে যারা কোনো অ্যাপ ইউজ করে না, এরকম 15 পার্টিসিপেন্ট নিয়েছো এবং 1 সপ্তাহ ব্যাপী তাদেরকে অবজার্ভ করেছো এবং তারপর তুমি তাদের নিলা যে তাদের প্রোগ্রেস কেমন হলো। তো সেক্ষেত্রে কিন্তু এটা এই যে দুইটা গ্রুপ মানে দুইটা কন্ট্রোল গ্রুপ ছিল, কি যে কন্ট্রোল গ্রুপ ছিল উইদাউট ইউজিং দা ইওর অ্যাপ, উইথ ইউজিং ইওর অ্যাপ। তো আচ্ছা একটু নুসরাত আসো। আচ্ছা আমি একটু 2 মিনিট সময় নিচ্ছি প্লিজ।
সরি, আচ্ছা। তো তখন এটাকে বলা হয় কনফার্ম ভেরিয়েবল, মানে আসলে আমার মধ্যে বায়াসনেস যদি তৈরি হয়, হ্যাঁ, যেমন আমি একটা এক্সপেরিমেন্ট করলাম হেলদি ফিমেল পার্টিসিপেন্টদের দিয়ে, ঠিক ওইটার অপোজিট বা কন্ট্রোল গ্রুপকে টেস্ট করালাম হলো এক্সপেক্টেড মাদারদের দিয়ে, তাহলে কিন্তু দুটার মধ্যে ডিফারেন্ট রেজাল্ট আসতে পারে। তো এগুলোকে বলা হয় কনফার্ম ভেরিয়েবল। তো কনফার্ম ভেরিয়েবলটাকে আমাদের খেয়াল রাখতে হবে যে আসলে আমরা এক্সপেরিমেন্ট যখন করছি, মানে যেটা আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো ছাড়া অন্য কোনো প্রভাব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর পড়ছে কিনা, মানে কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবলই তোমাকে রেজাল্টটা দিবে, তাই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছাড়া অন্য কোনো প্রভাব ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর পড়ছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। আরেকটা জিনিস আমাদের জানতে হবে যে সেটাকে আমরা বলি নুইসেন্স ভেরিয়েবল। নুইসেন্স ভেরিয়েবলটা হলো এরকম যে আসলে এটা কোনো ভেরিয়েবল না, মানে আনসেন কিছু ব্যাপার। যেমন ধরো তুমি একটা গ্রুপের টেস্ট দিলা খুব সকালে, সবাই যখন ফ্রেশ আসলো অফিসে কফি টফি খেলো, তারপর তুমি তাদের একটা এক্সপেরিমেন্টে ইনভাইট করলা। আরেকটা কন্ট্রোল গ্রুপের এক্সপেরিমেন্ট নিলা ঠিক অফিস ব্রেক করার আগে, অথবা ব্রেক করার পরে তুমি রিকোয়েস্ট করলো 15 মিনিট সময় আমাকে দিয়ে, 5টার পরে তুমি তাদের 15 মিনিট সময় নেবে। তখন তাদের কিন্তু মেন্টাল স্ট্রেস, তাদের থিঙ্কিং ক্যাপাবিলিটি, তারপর সবকিছু কিন্তু ডিফারেন্ট থাকবে। এবং আবার ধরো এরকম যে একটা সিভিল ইঞ্জিনিয়ারিং একটা ব্রিজ তৈরি করেছে, তো সেই ব্রিজটা ধরো যে দেখবে স্ট্যাবিলিটি কেমন। তো ধরো সে পুরো দুইটা ব্রিজ আছে, একটাতে সে যে প্রপোজ করেছে সেইভাবে করছে, একটা নর্মাল করেছে। কিন্তু দেখা গেছে সে যেটা প্রপোজ করেছে সেটা সে উইন্টার বা সামার সিজনে টেস্ট করেছে, আর অন্যটা করেছে তার অপোজিট সিজন। তো এখন ওয়েদারের যে আলাদা একটা ইম্প্যাক্ট সেটাকে প্রভাবিত করছে, যে ওই যে তার যে যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে যে ছিল, যে ইউজিং দিস ম্যাটেরিয়াল ফর কনস্ট্রাক্টিং এ ব্রিজ, ইউজিং দিস উইদাউট দিস ম্যাটেরিয়াল কনস্ট্রাক্টিং ব্রিজ, এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যেখানে ছিল সেইটা ছাড়া অন্য যে ওয়েদারটাও কিন্তু তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে চেঞ্জ করে দেবে। এই কারণে ওয়েদার এটাকে আমাদের থেকে নুইসেন্স ভেরিয়েবল হিসেবে ট্রিট হবে। এরকম হলে এক্সপেরিমেন্ট গুলো আসলে ভয়েড হয়ে যাবে। তো সিম্পলি আমাদের এখানে উদ্দেশ্য হলো যে এক্সপেরিমেন্ট করার। যেমন সে তোমরা একটা অ্যাপ বানিয়েছো যে ড্রাইভারদের, কি তোমাদের এই গ্রুপটা আছে এখানে, তোমাদের অ্যাপটার নাম যেন কি, ড্রয়েজিনেস না কি যেন একটা ছিল, সেফ ড্রাইভ, তাই না? সেফ ড্রাইভ। তো এখন ধরো যে সেফ ড্রাইভের এক্সপেরিমেন্ট যদি করতে যাই, কি হতে পারে? যেমন সেফ ড্রাইভে আগে আমরা আসলে there is a plenty of thinking and you may go very depth for the experiment because it's a method of research, কিন্তু আমরা অত পর্যন্ত যাব না। আমরা জাস্ট এক্সপেরিমেন্ট যেন করে আমরা কিছুটা ভ্যালিডিটি আমার প্রজেক্টের মধ্যে আনতে পারি, কিছুটা পারফরমেন্স আমি বুঝতে পারি, সেটা হলো আমাদের উদ্দেশ্য আর কি। ঠিক আছে, তো এখন আমি সেই এক্সপেরিমেন্টের জন্য অবভিয়াসলি আমি যেটা করতে পারি যে সে তুমি ধরো সিস্টেমটার মেইন ফাংশন যেটা আছে আর কি, যে 3-4টা ফাংশন আছে, সেই ফাংশন গুলোকে একটা টাস্ক সিনারিও বেসে আনবো, এবং আমি হয়তোবা ধরো ঢাকা থেকে সে চিটাগাং বা খুলনায় যাবে, এরকম ধরো 10টা ড্রাইভারকে আমি ঠিক করলাম আর, ঠিক আছে। তো বা যেভাবে সম্ভব, তো তার মধ্যে 5জন ড্রাইভারকে আমি অবজার্ভ করবো উইথ দ্যাট অ্যাপ্লিকেশন, আর 5জনকে করবো উইদাউট দ্যাট অ্যাপ্লিকেশন। এরপর জাস্ট মানে আমি জাস্ট আমি ইউজার এক্সপিরিয়েন্সটা দেখি। তো এট দ্য এন্ডে আমি জাস্ট হয়তো তাদের কিছু মানে ধরো তার সেলফ কনফিডেন্স কতটুকু ছিল, এটা তার জন্য একটা মোরাল দিয়েছে কিনা, যে হ্যাঁ ইফ আই ফেস এনি আদার ড্রাইভিনেস প্রবলেম দেন সামওয়ান ইজ হিয়ার টু অ্যালার্ট মি। তো এইভাবে কিছু কোশ্চেনস তৈরি করে আমরা তার ফিডব্যাকে দেখতে পারবো যে হ্যাঁ এটা তার মোরাল ইনফ্লুয়েন্স। তারপর আমরা একটা এক্সপেরিয়েন্স, যদি আমার এক্সপেরিয়েন্সে গোল হয় যে আমি দেখবো যে আসলে আমি ইউজার যে সিস্টেম তৈরি করছি এই অ্যাকুরেসি গুলো কেমন হয়, তখন হয়তো আমি সেই টাস্ক গুলো তাদেরকে করতে দিলাম, ড্রাইভারদেরকে, যে আপনি এইভাবে টাস্কগুলো অপারেট করবেন, বা সে অপারেট করলো, অপারেট করার সময় আমি তার টাস্ক কমপ্লিশন টাইমটা মেজার করলাম, তার সে কোনো ইরর করলো কিনা, বা কোনো নেভিগেশন ইরর ছিল কিনা, যে ফর এক্সাম্পল তাকে এ থেকে বি, বি থেকে সি তে যাওয়ার কথা ছিল, বাট সে সার্টেনলি এ থেকে সি তে চলে গেছে, সি থেকে ডি, ডি থেকে বি, দেন বি থেকে সি তে গেছে। তো এই যে জিনিসটা, তো এটাকে নেভিগেশন ইরর বলি, এরকম সে করেছে কিনা, সে কতবার তোমার কাছে হেল্প চেয়েছে, যে আস্কিং হেল্প, অথবা সিস্টেমের হেল্পিং ইউজার ম্যানুয়াল সে এক্সপ্লোর করেছে। তো এইভাবে আমি কিছু ডেটা সেট আমি নিতে পারি, যে ডেটা সেটের ভ্যালুগুলো আমি সেই 5 থেকে 10জন পার্টিসিপেন্টের জন্য নিতে পারি। তো সেই পার্টিসিপেন্ট গুলোর মধ্যে আমি আবার ভাগ করতে পারি, যে
সে আমি ফিমেল নিতে পারি, মেল নিতে পারি, অথবা আমি নিতে পারি যে সে যাদের আগে মোবাইল অ্যাপ্লিকেশন বা এই টাইপের ডিভাইসের এক্সপিরিয়েন্স আছে বা এক্সপিরিয়েন্স নাই। তো দেখে আমি এক্সপেরিমেন্টাল ডাটা থেকে আমি এদের এই ডাটা ওই গ্রুপের পার্টিসিপেন্টগুলোকে আলাদা করে আমি আবার এর মধ্যে কম্পেয়ার করে বলতে পারি যে ওকে আমার অ্যাপ্লিকেশন ইজ good for all the drivers irrespective of their experience with mobile having exploring mobile using mobile application. অথবা আমি বলতে পারি there is a significant difference showed between the novice and expert users while they have used this application. তাহলে কি কিছু ইনার থিমকে আমি টার্গেট করে এক্সপেরিমেন্ট ডিজাইন করতে পারি, আমি জেন্ডারের পারফরমেন্স চিন্তা করতে পারি, ইভেন অ্যাজ এ প্রজেক্টের ইয়ে করা যায়। তবে সেক্ষেত্রে ধরুন আমি একটা টাস্ক কমপ্লিশন টাইম আমার এভারেজ টাইম হলো 0.23 মিনিট। এখন তখন আমাদের আবার আসতে হয় যে 0.23 মিনিট ইজ ইট গুড অর ব্যাড, এটা কিন্তু আমরা জানি না। তখন আমরা সাধারণত যেটা করি যে আমরা এভারেজ টাইম থেকে আমরা দেখি কতজন পার্টিসিপেন্ট উপরে গেছে, কতজন পার্টিসিপেন্ট নিচে গেছে। তো এই ডিফারেন্সটা আবার কিছু স্ট্যাটিস্টিক্যাল টেস্ট দিয়ে করা যায়, বাট অতটুকু পর্যন্ত আমরা যাবো না। আমাদের উদ্দেশ্য হলো যে আমরা আমাদের যে টাস্কগুলোর জন্য অ্যাপ্লিকেশন করা হয়েছে সেই টাস্ক মানে যে ফাংশনগুলোর জন্য করা হয়েছে সেই ফাংশনগুলোর জন্য মেজর ফাংশনালিটির জন্য আমরা টাস্ক ডিফাইন করব। সেই টাস্ক ডিফাইন করে আমরা adequate number of participant recruit করব where possible। সেই পার্টিসিপেন্টদেরকে আমি যদি তার মধ্যে যদি প্রোফাইলিং এর অনুসারে ভাগ করা যায় that is better। Then after that we ask them to perform that task. During the task we collect some data and then we analyze the data। তারপরে আমাদের যতটুকু আমাদের অবজেক্টিভ থেকে অবজেক্টিভ অনুসারে অ্যানালাইসিস থেকে আমরা আউটকাম গুলো বের করি। আচ্ছা, তো এই পার্টটার জন্য মানে আমি ম্যাটেরিয়ালটা আমি তোমাদেরকে দিয়ে দিব যারা জানতে চাও, বাট আমি একটু জাস্ট এক্সাম্পল হিসাবে কিছু দেখাচ্ছি যে আমাদের আসলে এরকম হবে আর কি। যেমন ধরো তোমাদের যদি আমি ইনস্ট্রাকশন বলি যে শেয়ার করি, যেমন in sum, don't think that this is the only one way for conducting experiment, but this is just a minimal way to understand what could be the experiment for your IDP project. So দেখো এখানে আমি বলেছি যে তোমরা an experiment study is to be performed with a number of appropriate participants who will be using the system. তো আমরা আসলে appropriate participant এখানে হতে পাবো না প্যান্ডেমিকের সময়, but try to recruit those who could be considered as tentative users for your system. By appropriate participants, it is meant that suppose if the system is intended for autistic children, then it must be experimented with autistic children or at least normal children and not adults. মানে দেখো যে আমি এই কথাটা কিন্তু আমার লেখার কথা না ফর দ্য একাডেমিক পাবলিকেশন অথবা রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিমেন্টের জন্য, বাট এখানে জাস্ট বলছি ধরো তোমার অ্যাপটা করেছো অটিস্টিক চিলড্রেনের জন্য বা তুমি করেছো ব্লাইন্ড পিপলদের জন্য। আমরা কিন্তু আগের আইডিপি তে ব্লাইন্ড ট্রেড ইউনিয়নের প্রজেক্ট করেছি, আমরা মিরপুর ভারতের ব্লাইন্ড ফরমেশন সেন্টার যেটা আছে সেখানে কিন্তু আমরা পাঠিয়েছি, ঠিক আছে। তো এনিওয়ে এখন তো সেটা আমাদের সম্ভব হবে না, বাট তোমাকে একটা পসিবল, যেমন ধরো এই যে অটিস্টিক চিলড্রেন পাওয়া নাই তার মানে এই নয় তুমি অ্যাডাল্টকে নিয়ে আসছো। যেমন লাস্ট বার একটা প্রজেক্ট যেটা ছিল ইয়েদের আদিবদের একটা ছিল হসপিটাল কেবিন ম্যানেজমেন্ট। তো তারা দেখা যাচ্ছে হসপিটালে গিয়ে ওই এক্সপেরিমেন্টটা করতে পারে নাই। তো তারপর আমরা দেখেছি যে তাদের ঘরে যদি ধরো যেমন সব বয়স্ক লোক সিক বেডেই থাকেন এরকম যদি থাকে তাদেরকে কালেক্ট করতে বলেছি, যদি না হয় তাহলে তাদের সাথে করতে বলেছি যারা রিসেন্টলি হসপিটালে অ্যাডমিটেড ছিলেন কাপল অফ ডেজ 3 to 5 days মিনিমাম। So that means as much as possible we have to go to the close those who could be representative of the participants তাদের, এবং সেই পার্টিসিপেন্ট গুলো রিক্রুট করার পর আমাদের দেখতে হবে পরবর্তী কাজ হলো টাস্ক সিলেক্ট করা। টাস্কগুলো কি, ওই যে আমি বললাম যে আমার সিস্টেমটা তো অবশ্যই কোনো টাস্ক পারফর্ম করে তো ফাংশনে পারফর্ম করে, তার জন্য সুইটেবল যে টাস্কগুলো। এখন ধরো তোমার সিস্টেম 20টা টাস্ক করে, তাহলে 20টা টাস্ক এক্সপেরিমেন্ট করা দেখতে হবে। টেক 4 to 6 tasks, those who are the most common or vital tasks for your application system, though it is written here at least 3. Okay, so the entire system can be provided for experimenting or specific task, at least 3 can be selected. Okay, then the convenience of selecting specific task is that it will take less time for each participant, and so the system can be experimented with greater number of participants, which will result in a variety of data to analyze. Just এখানে তোমাকে আমরা বলেছি যে তুমি যদি কম নাম্বার অফ টাস্ক নাও তাহলে তুমি বেশি নাম্বার অফ পার্টিসিপেন্ট নিতে পারবে, কারণ আদারওয়াইজ দেখা যাবে একটা এক্সপেরিমেন্ট করতে তোমাদের প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা লাগছে একটা পার্টিসিপেন্ট দিয়ে। তাই এনিওয়ে আমি আবার এডুকেট বলতে পার্টিসিপেন্ট বলতে আমি সব প্রজেক্টে যদি মিনিমাম 8 to 12 পার্টিসিপেন্ট হয় দেন বেটার। ওকে,
তো পার্টিসিপেন্টকে তুমি ইনভাইট করলা, ওকে ইউ উইল কাম অন দিস ডে at the software engineering lab of MIST, এবং তুমি টাস্ক গুলো সিলেক্ট করলা যে এই টাস্ক গুলো তাদেরকে দিব। দেন ডিউরিং দ্য মানে এই সেশন গুলো কন্ডাক্ট করার সময় তাদেরকে আসলে একটা ইনিশিয়াল ব্রিফ দিতে হয় পার্টিসিপেন্টদের, যেখানে তাদেরকে আগে ইনশিওর করতে হয় যে উই আর নট গোয়িং টু টেস্ট ইউ, রাদার উই আর গোয়িং টু টেস্ট দ্য সিস্টেম, সো দ্যাট হি ফিল ভেরি গুড টু প্রোভাইড দ্য মানে মানে neutral opinion as well as provide the feedbacks and perform the task without the much Hawthorne effect, যেটা বলি আমরা, সেই ইফেক্টের কম হয় আর কি। যেটা হলো যে তোমাদেরকে আমি পড়িয়েছি বোধহয় একটা কোর্স, Hawthorne effect হলো যখন আমরা পিপলকে অবজার্ভ করি তখন তার অ্যাক্টিভিটি চেঞ্জ হয়ে যায়। সে যখন বোঝে যে ওকে আমি তাকে অবজার্ভ করতেছি, সে হয়তো ডিফারেন্ট বিহেভিয়ার শুরু করে দিবে। তো এই কারণে তাকে ব্রিফ করা হয় যে যেন সে ডিফারেন্ট বিহেভিয়ার বা নিজেকে চ্যাম্পিয়ন করা বা এই করে এরকম কোনো চিন্তা, সেজন্য অ্যাজ নর্মাল অ্যাজ থাকে, এবং তাকে যেহেতু আমরা তাকে কোনো অ্যাসেস করছি না, কোথাও তার করা হবে না। এছাড়া তার একটা কনসেন্ট ফর্ম নেওয়া হয় যখন আমরা হিউম্যান পার্টিসিপেন্ট গেটমেন্ট করি। কনসেন্ট ফর্ম বলতে আসলে বোঝানো হয় যে আমরা এটা খুবই ভলান্টারি করতেছি এবং যে কোনো মোমেন্টে পার্টিসিপেন্ট ইচ্ছা করলে এক্সপেরিয়েন্স টুইট করতে পারে, তার নাম ফেজ এবং অন্য কোনো কিছু আমরা ইউজ করবো না। solely this data will be used for the academic purpose, এবং এই টাইপের কথাগুলো আপনার লেখা থাকে। তো এরকম কনসেন্টও আমরা সাধারণত নিয়ে নিই। এরপর প্রি কোশ্চেনারিজ থাকে। প্রি কোশ্চেনারিজ হলো প্রি কোশ্চেনারিজ গুলো সাধারণত প্রয়োজন হয় কি, যে অনেক সময় যদি তুমি শিওর না হও, যেমন ধরো তোমার মিনিমাম কিছু রিকোয়ারমেন্টস দরকার, তোমার দরকার হলো যারা মিনিমাম 5টা মোবাইল অ্যাপ্লিকেশন ডেইলি ইউজ করে এরকম ইউজার দরকার, অথবা যারা ডেইলি অথবা যারা অ্যাটলিস্ট একটা হেলথ অ্যাপ ইউজ করেছে প্রিভিয়াসলি তাদের দরকার, আদারওয়াইজ আমার এক্সপেরিয়েন্স। তো এই টাইপের কি করার জন্য কিছু প্রি কোশ্চেনারিজ, অথবা ইভেন তোমার এক্সপেরিমেন্টের আগে তার এক্সপেকটেশন কি, এই টাইপের তোমার এক্সপেরিমেন্টের জন্য যদি প্রয়োজন হয় এরকম কিছু প্রি কোশ্চেনারিজ থাকে, যেটা ইনিশিয়াল ব্রিফের পরে তাদের কাছ থেকে ডাটাটা নিয়ে নেওয়া হয়। এরপর তাদেরকে আমাদের এক্সপেরিমেন্ট করতে দেওয়া হয় উইথ দ্য ভেরি কমফোর্ট এনভায়রনমেন্টে। সাধারণত আমরা যেখানে প্রয়োজন অডিও ভিডিও রেকর্ড করি, অথবা আমরা স্ক্রিন ক্যাপচার করা বিভিন্ন সিস্টেম আছে, সেভাবে রেকর্ডেড রেখে পরে তার বিহেভিয়ারটা দেখি যে সে কোথায় ক্লিক করেছে, কোথায় গিয়েছিল। অনেক সময় আমরা তার ফেসিয়াল এক্সপ্রেশনটাও রেকর্ডেড করি। তো এইভাবে he just able to go for the actual experiment or actual work, and during that time we collect the data that we supposed to collect during the experiment, or maybe after the experiment by analyzing their videos and audios. তো ডেটা কালেকশন করতে হয়। ডেটা কালেকশনের পরে এবং এক্সপেরিমেন্টের পরে তার যদি আবার কিছু পোস্ট টেস্ট কোশ্চেনারিজ থাকে, পোস্ট টেস্ট কোশ্চেনারিজ সম্বন্ধে আমরা একটা ধারণা নিতে পারি। তো পোস্ট টেস্ট কোশ্চেনারিজ কি, যে ওভারঅল তার ফিডব্যাক কেমন হলো, এটা ইউজেবিলিটি কি ছিল, এটা থেকে সে অন্য কোনো কিছু ফেস করেছে কিনা, এই টাইপের ডিফারেন্ট টাইপের কিছু কোশ্চেনারিজ এখানে থাকতে পারে, যেটাকে বলা হচ্ছে কি বলে পোস্ট টেস্ট কোশ্চেনারিজ। হয়ে গেল প্রি কোশ্চেনারিজ এর ডেটা পাইলাম, এক্সপেরিমেন্টাল ডেটা পাইলাম, পোস্ট টেস্ট কোশ্চেনারিজ ডেটা পাইলাম। এরপর আমরা সেগুলোকে ডাটাগুলোকে অ্যানালাইজ করব, বিভিন্ন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব এবং অ্যানালাইসিস করে আমরা দেখব যে আমাদের এক্সপেরিমেন্টালি আমাদের সিস্টেমের পারফরম্যান্সটা কেমন, বা where we still need to improve. তো এটা হলো জাস্ট খুবই র একটা, here is the multiple, because those who are conducting experimental research আমরা বিভিন্ন ধরনের আর্গুমেন্টের সামনে এক্সপেরিমেন্ট ডিজাইন করি, বাট এটা একটা মোটামুটি একটা বেসিক একটা ওয়ে। তো যদি আমরা এইভাবে এক্সপেরিমেন্ট করি, তো আমাদের দেখো যে এক্সপেরিমেন্টাল স্টাডির স্যাম্পল গুলা কি হতে পারে। তো এটা জাস্ট লাস্ট ইয়ার থেকে, যেমন ধরো ওরা এটাই যে একমাত্র ওয়ে তা নয়, আমরা জাস্ট বোঝানোর জন্য, যেমন ওদের সিস্টেমটা এই ছিল যে ওয়েপন জিরোইং এন্ড ওয়ারিয়র্স রেঞ্জিং এফিসিয়েন্সি অ্যানালাইসিস সিস্টেম অফ স্মল আর্মস ফর বাংলাদেশ আর্মি। এক্সপেরিমেন্টাল স্টাডিতে তারা করেছিল, দেখো যে ওয়েব বেসড ম্যানেজমেন্ট সিস্টেম যেহেতু ছিল, তারা 3টা টাস্ক দিয়েছিল: লগ ইন টু দ্য সিস্টেম, চেকিং ফর গ্রুপিং রেজাল্টস, চেকিং ফর এসওএসএন রেজাল্ট। 3টা টাস্ক তারা ডিফাইন করেছিল। আমি সাজেস্ট করবো টাস্কগুলোকে আরো এলাবোরেট ওয়েতে লেখা। লগ ইন টু দ্য সিস্টেম নামে কোনো টাস্ক তোমাদের ডিফাইন করার দরকার নেই, কারণ মেজর টাস্কের মধ্যে এটা পড়ে। এরপর ধরো যে তারা এই একটা পার্টিসিপেন্ট, যে পার্টিসিপেন্ট যেটা তার নামটা দেখেছে আবুল কালাম, একটা সোলজার ছিল। এটা হচ্ছে তোমার ডাটা শিট, তুমি এটা পাবলিকলি অ্যাভেলেবল করছো না। ও ডাটা কালেক্ট করেছে যে টাস্ক কমপ্লিশন টাইম লগ ইন করছে 2 সেকেন্ড, গ্রুপিং করছে 3 সেকেন্ডে। আমি জানি না হাউ ফিজিবল রিয়েলিস্টিক দিস, যেটা আমি জাস্ট এটা পেয়েছি তোমাদের দেখাচ্ছি।
তারপরে সে আসলে সে সাকসেস হয়েছিল না ফেল হয়েছিল, কতবার অ্যাটেম্প সে নিয়েছিল, নাম্বার অফ ক্লিকস রিকোয়ার্ড ভার্সেস এক্সপেক্টেড। মানে কি যে তুমি তো জানো যে এই টাস্কটা করার জন্য অপটিমাল নাম্বার অফ ক্লিক হলো 4, কিন্তু সে যদি অ্যাকচুয়ালি এক্সিকিউট করে 6, তাহলে সেটা যে রিকোয়ার্ড হলো 4, করেছে 6 ফর এক্সাম্পল। তো তাহলে আমরা এখানে ভেরিয়েশনটা পরে বের করতে পারবো অ্যানালাইসিস সময় যে সে কয়টা, বিকজ এভরি ক্লিক ফ্যাক্টস, তার মানে কি সিস্টেম হয় না, এবং সে যে কোনো হেল্প চেয়ে। তো এই যে আমি এখানে ধর টাস্ক কমপ্লিশন আছে, সাকসেসফুল নাম্বার অফ অ্যাটেম্প আছে, একটা আছে। তো এর মধ্যে থেকে কিন্তু একটা ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, স্যাটিসফ্যাকশন মেজার করা যায়। ইফেক্টিভনেস বলতে কি, যে অ্যাকুরেটলি সে সাকসেস করেছে কি, ইফেক্টিভনেস মানে কোনো টাস্ক অ্যাকুরেটলি এক্সিকিউট করা। তাহলে দিস উইল হেল্প দেম ইন দ্য হিন্টস অফ মানে নাম্বার অফ অ্যাটেম্পস আর সাকসেস অফ ফেলিওর। এটা হলো ইফেক্টিভনেস। নাম্বার অফ অ্যাটেম্প 2 মানে কি, যে একবার ফেল করছে সে। 3 মানে কি, দুইবার ফেল করছে। তো এই দুইটা প্যারামিটার কি করবে যে কতটুকু ইফেক্টিভ তোমার সিস্টেম। Efficiency will how smoothly you have accomplished your task. So task completion time শো করে যে কতটুকু লঙ্গার টাইম নিয়েছো, কতগুলো ক্লিক দরকার। তুমি যদি এখানে 6টা ক্লিক দরকার 8টা দিয়েছো, তার মানে এইটা তোমার হেল্প করবে যে আসলে কতটুকু ইফিসিয়েন্ট এটা। এবং নাম্বার অফ আস্কিং হেল্প অলসো দ্য প্যারামিটার্স অফ দ্যাট। তাহলে এই তিনটা ডেটা দিয়ে কতটুকু ইফিসিয়েন্ট দ্য সিস্টেম টু দ্য পার্টিসিপেন্ট সেটা পাওয়া যাবে। এর বাইরে আমরা পোস্ট টেস্ট কোশ্চেনারিজে অবশ্যই তারা বোধহয় স্যাটিসফ্যাকশন স্কোর নিয়েছে। ইফ নট, তাহলে আমরা তারা কিছু স্যাটিসফ্যাকশন পোস্ট কোশ্চেনারিজে স্যাটিসফ্যাকশন কোশ্চেন নিয়েছে, এর উপর বেস করে স্যাটিসফ্যাকশন, তার মানে ইফেক্টিভনেস, এফিসিয়েন্সি, স্যাটিসফ্যাকশন, তিনটা ওই সিস্টেমের বের করা গেল। তো এখন এটা হলো এইভাবে প্রত্যেকটা নিল, নেওয়ার পরে তারপরে তারা মোবাইল অ্যাপ্লিকেশন করেছিল ওয়েব বেসডের সাথে, এবং মোবাইল অ্যাপের মাধ্যমে তারা আবার ওই আবুল কালামেরই আবার ডাটা নিয়েছে, সেই ডাটা নিয়েছে, দুইটা অ্যাপই যেহেতু ছিল। দেওয়ার পর তারা ওয়েব বেসডের পোস্ট টেস্ট কোশ্চেনারিজ নিয়েছে, মোবাইল অ্যাপের কোশ্চেনারিজ নিয়েছে। প্রি কোশ্চেনারিজ গুলো অবশ্য আগে দেখানোর কথা ছিল, সে পরে দেখিয়েছে। তো প্রি কোশ্চেনারিজ গুলো এখানে আছে, যে যার মাধ্যমে সে আসলে সিলেক্ট করেছে যে কোন পার্টিসিপেন্ট গুলাকে এই অ্যাপ্লিকেশনের জন্য চুজ করা যায়। তো এই যে জিনিসগুলো আছে, এইভাবে সে ডাটাগুলো নিয়ে তারপরে এভারেজ, মিন ভ্যালু এগুলো দেখে আসলে দেখা যায় কোন সিস্টেমটা কতটুকু অপটিমাল, কতটুকু বেটার হয়েছে, পার্টিসিপেন্ট কতটুকু স্যাটিসফাইড হচ্ছে, সেই জিনিসগুলো বের করতে হবে। আচ্ছা, একটা টেমপ্লেট আমাদের এখানে আছে, যেমন আমি এখানে কিছু অ্যানালাইসিসের ফিগার তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেমন ধরো এখানে কোনটা স্কোর নেওয়া হয়েছে, সিস্টেমটা ধরো অ্যাট্রাকটিভনেস, ফ্লেক্সিবিলিটি, পোর্টেবিলিটি, মেইনটেনেবিলিটি, এরকম যদি কিছু ফিচার গুলোকে চিন্তা করে তুমি পোস্ট টেস্ট কোশ্চেনারিজ তৈরি করতে পারো, যে আফটার দ্য ইউজ। তবে এটাই যে এর মধ্যে করতে হবে তা না, এটা কোন একটা এক্সাম্পল যে তারা আসলে ওই সিস্টেমটা কতটুকু ইউজেবল এটাকে ফোকাস করতে চেয়েছিল, এবং এই ফ্যাক্টর গুলোকে দিয়ে তারা তাদের কাছ থেকে একটা মিন স্কোর নিয়ে আসছে, তখন দেখিয়েছে মিন স্কোর গুলা কেমন। ধরো এখানে তারা দুটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করেছিল, একটা আইডিএম টেকনিক দিয়ে, একটা কার্ড সর্টিং টেকনিক দিয়ে। দুইটা টেকনিক দিয়ে টাস্ক কমপ্লিশন রেট, বাট মানে দুইটার মধ্যে কম্পারেটিভ টাস্ক 1 কতজন বা কতজন পার্টিসিপেন্ট করেছে, টাস্ক 2 কতজন করেছে, টাস্ক 3 করেছে, অথবা ইট কুড বি দ্য টাইম, অথবা কতবার সে হেল্প চেয়েছে টাস্ক 1 করার সময়, যখন এটা আইডিএম দিয়ে ডেভেলপ করা হয়েছে, যখন এটা কার্ড সর্টিং দিয়ে ডেভেলপ করা হয়েছিল। তোমাদের এরকম হতে পারে যে তোমরা মোবাইল বেসড অ্যাপ্লিকেশন আর ওয়েব বেসড অ্যাপ্লিকেশন যদি কোনো ইয়ের জন্য থাকে, তাহলে দুইটার জন্য তুমি এরকম কম্পেয়ার করতে পারবে কোন টাস্কের তার হেল্প কত ছিল, কোন টাস্কের অ্যাটেম্প কত ছিল, কোন 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 প্ল্যাটফর্মে, তার মানে কি কোন প্ল্যাটফর্ম ইজ মোর কনভিনিয়েন্ট ফর দেম, এরকম কিছু একটা আর্গুমেন্টের পিছনে রাখতে পারো। মানে অ্যানালাইসিসের জাস্ট আমি কিছু দেখাচ্ছি। যেমন এখানে তারা আসলে এভারেজ টাস্ক কমপ্লিশন টাইম, সাকসেস অর ফেল, এভারেজ নাম্বার অফ ক্লিক রিকোয়ার্ড দিয়েছে, এভারেজ নাম্বার অফ অ্যাটেম্পটস, এভারেজ নাম্বার অফ আস্কিং হেল্প। এইভাবে তারা কিছু এভারেজ বা মিন ভ্যালু বের করেছে। এখানে হলো যে তোমরা যে এক্সপেরিমেন্টের পার্টিসিপেন্ট, একটা পার্টিসিপেন্টের বিভিন্ন কোশ্চেনারিজ এর এইগুলা ডেটা কালেকশন এইগুলো এখানে রাখা হয়েছে, আমি সবগুলো দেখাচ্ছি। যেমন ধরো এরর টাস্ক, find details of a local orphans
মানে একটা অরফানেজ ম্যানেজমেন্ট সিস্টেম ছিল। কাজটা ছিল ফাইন্ড এ ফিমেল অরফানেজ অফ এনি লোকাল অরফানেজ, adopt the female orphan of that local orphanage you have found, তারপরে সামথিং, ঠিক আছে, এগুলো কোশ্চেনের ছিল। তারপরে ধরো ডেটা কালেকশনটা করা হয়েছে এইভাবে। Your participants information, who is associated with the experiment, participant involvement, date of birth, participant কিছু ডেটা এবং participant signature মানে consent, I understand the purpose of the experiment and agree to participate in the voluntary, মানে example consent here. এরপর প্রি কোশ্চেনারিজ এর কিছু এক্সাম্পল, মানে এক্সপেরিমেন্টের সময় তার ডেটা কালেকশন, এটা হলো পোস্ট কোশ্চেনারিজ, এবং তার কিছু ওপেন এন্ড কোশ্চেন দিয়েছে, ওপেন এন্ড কোশ্চেন এখানে আছে, এগুলো জাস্ট তোমাদের একটু দেখানো। দুটো পার্টিসিপেন্টের জন্য দেখাচ্ছে, আরটা সেম, আরটা পার্টিসিপেন্টের জন্য। এখানে কিছু টেমপ্লেট তোমাদের দেওয়া আছে, প্রি টেস্ট, পোস্ট টেস্ট, ডেটা শিট, কনসেন্ট ফর্ম, টাস্ক, যেগুলো দেখাইলাম ওগুলোরই ওয়ার্ড ফরম্যাট গুলো এখানে দেওয়া আছে। এই পুরোটা এটাই তোমাদেরকে আমি শেয়ার করবো, যেখানে এই সবকিছু স্যাম্পল, টেমপ্লেট, ইনস্ট্রাকশন। আর আমি যে স্লাইডটা দেখালাম, এই স্লাইডটা আসলে আমি প্রবলি তোমাদের মানে এটা হলো রিসার্চ মেথোলজি পার্সপেক্টিভ থেকে ডিজাইন করা, তাই এটা আমি আসলে খুবই ইন্টারেস্টিং কিন্তু বেশ লেন্দি, তাই এটা আমি গোথ্রু করছি না, বাট জিনিসটা তোমাদেরকে বললাম। দিস ইজ অল অ্যাবাউট দ্য এক্সপেরিমেন্ট ডিজাইন। তো আসলে তোমাদের প্রতিটার জন্যই এইভাবে একটা সিম্পল একটা এক্সপেরিমেন্ট ডিজাইন করতে হবে, ভেরি সিম্পল ডিজাইন করে তার রিপোর্টিংটা তোমাদের মেইন আইডিপিটি প্রফের সাথে এক্সপেরিমেন্টাল ডিজাইন হিসেবে রেখে, অবশ্যই এক্সপেরিমেন্ট ডিজাইনের সময় তুমি যদি কোনো করতে পারো, মানে সিম্পল তোমার পারফরমেন্স ইভালুয়েট করতে চাচ্ছ, সেটাও হতে পারে, অথবা তুমি চিন্তা করতে পারো যে তুমি অ্যাপ্লিকেশনগুলোর পারফরমেন্স এবং হাউ ইট ইজ ডিফার বিটুইন দ্য মোবাইল প্ল্যাটফর্ম এন্ড ওয়েব বেস প্ল্যাটফর্ম, অথবা তোমার যেটা তোমার জন্য প্রযোজ্য, অথবা নোভিস এক্সপার্ট এবং নোভিস এবং এক্সপার্টদের জন্য এটা হাউ ইট ইজ বিহেভ, এরকম কিছু নতুন আর্গুমেন্টও ওখান থেকে অ্যানালিসিসের মধ্যে তুলে ধরতে পারবো। তো এই ছিল আমার সাইড থেকে, তোমাদের যদি কোনো কোয়েরি থাকে আর কি। আসসালামু আলাইকুম, আমার একটা ছোট্ট একটা কোয়েরি ছিল স্যার। আচ্ছা, সেটা হলো যে হয়তো ইউ মাইট হ্যাভ কভার্ড, হয়তো বা আমি হয়তো ওই সময়টা একটু মিস করেছি। আমাদের এক্সপেরিমেন্টের সময় যদি এরকম কোনো ইস্যু আসে যেখানে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ হচ্ছে, সেটা কিভাবে অ্যাড্রেস করা হবে? এই ফর্মের মাধ্যমে বা কোনো টেমপ্লেট আছে কিনা বা কোনো ফর্মুলা আছে কিনা, একটু কাইন্ডলি, মানে আমি হয়তো বা মিস করেছি অংশটা, আবার যদি আমি এটা বলিনি। তো আমাদের স্যার যেটা বলছে, স্যার থ্যাংক ইউ স্যার, স্যার গুড একটা পয়েন্ট বলছে। দেখো যে সবসময় কিন্তু টাস্ক কমপ্লিশন টাইম বা যে প্যারামিটার গুলো দিয়ে বলছে, এই প্যারামিটার দিয়েই আমার প্রায় 18টা প্রজেক্ট আছে, 18টা প্রজেক্ট যে এগুলো দিয়ে এক্সপেরিমেন্ট করা যাবে তা না। এক্সপেরিমেন্টটা এরকম আসতে পারে, যেমন ধরো তোমার এটা দিয়ে, তোমার সিস্টেমটা দিয়ে তুমি কারো ডায়াবেটিক আছে কি নাই টেস্ট করছো, তো তুমি 20 জন পার্টিসিপেন্ট নিয়ে এসেছো, তো অ্যাকচুয়ালি 20 জনের মধ্যে তুমি অলরেডি জানো যে 10 জনের আছে, 10 জনের নাই। তো এখন আছে কিন্তু তোমার সিস্টেম বলতেছে নাই, ঠিক আছে, এই যে ফলস নেগেটিভ বলতেছে, অথবা নাই কিন্তু বলতেছে যে আছে, মানে ফলস পজিটিভ। তো এরকম ভাবে তোমাদের বিভিন্ন যে ডেটা আসে, তো আসলে তুমি কি ধরনের যে এই যে তুমি এই প্যারামিটার যে ইউজ করবা, এই যে ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলোই হলো আবার ওখানে যে টাস্ক কমপ্লিশন টাইম, সাকসেস রেট, এগুলো এই সবগুলোকে বলা হয় ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অ্যাকচুয়ালি আমি কি অ্যানালাইসিস করব, মানে সরি, আমি কি অ্যাচিভ, মানে আমার প্রজেক্টটা কেমন এবং কি কি অ্যাচিভ করতে যাচ্ছি এবং কি ধরনের ডেটা আমি নিব, সবকিছু কিন্তু প্রজেক্ট ডিপেন্ডেন্ট, মানে এটা আপেক্ষিক, মানে এটা জাস্ট যে ফিক্সড কোনো ইয়ার রুলের মধ্যে আমি চলবে। বাট যদি এই টাইপের ভেরিয়েবল আমি পাই বা এই টাইপের ডেটা যদি আমি পাই, তখন এটাকে আমার কিভাবে অ্যানালাইসিস করতে হবে সেটা আমাকে জানতে হবে। যেমন যদি এই টাইপের, যদি মেশিন লার্নিং বেস কোনো প্রজেক্ট হয় এবং এই টাইপের প্রেডিকশন হয়, তাহলে দেখো যে এই টাইপের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলো অ্যানালাইসিস করা হবে, ডোমেইন অ্যানালাইসিস এক্সপার্টাইজ গুলো আমাদেরকে জানতে হবে, এবং আমরা তখন জানি যে এগুলো অ্যানালাইসিস করার জন্য আমরা অথবা প্রিসিশন, সেন্সিটিভিটি, অ্যাকুরেসি, সেই জিনিসগুলো আমরা এখান থেকে কাউন্ট করতে পারি, এবং তখন একটা ভ্যালু আসবে, এবং তখন আমি বলতে পারি যে আমার সিস্টেমের অ্যাকুরেসি ভ্যালু হলো 78%, প্রিসিশন হলো 0.79, এরকম ভাবে আমরা বলতে পারি। তো দ্যাট মিনস যে আমি কি ধরনের ডেটা নিব, কি টাইপের অ্যানালাইসিস করব, ফর হোয়াট পারপোজ, মানে ডিপেন্ডস করে যে কি প্রজেক্ট এবং এক্সপেরিমেন্ট আমি কিভাবে ডিজাইন করতেছি,
এবং আমার অবজেক্টিভটা। তো সেই ক্ষেত্রে যেমন এটা একটা চয়েস, এখন আর মানে এটা একটা চয়েস আমি যেমন বললাম। তো আমাদের দেখতে হবে যে আমরা যখন যে এক্সপেরিমেন্টটা ডিজাইন করতে যাচ্ছি সেই এক্সপেরিমেন্টে আমরা যে ভ্যালুগুলো পাবো সেই ভ্যালুগুলোর জন্য মানে এক্সপেরিমেন্টের জন্য যে ভ্যালুগুলো পাবো এই ভ্যালুগুলো আসলে কোন ম্যাট্রিক বরাবর বা আসলে কি ধরনের ভ্যালু আমি নিব বা কি ধরনের মেজার আমি করব, এটা ডিপেন্ড করে যে ওই ডোমেইনে যদি অলরেডি এস্টাবলিশ কোনো মেজার করার মতো ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে তাহলে ওই ডোমেইন ভ্যারিয়েবল গুলো নিতে হবে। যেমন মেশিন লার্নিং রিলেটেড কেউ যদি সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে তাহলে এটার ডোমেইন ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল গুলো হলো এই যে অ্যাকুরেসি, সেন্সিটিভিটি, প্রিসিশন, এফ স্কোর এগুলো। আবার ধরো কেউ যদি কোনো সিস্টেমের ইউজেবিলিটি পারফরমেন্স বাড়াতে চায় তখন কিন্তু তার ডোমেইন কিগুলাই হলো এই যে টাস্ক কমপ্লিশন টাইম, অ্যাকুরেসি, ইউজার স্যাটিসফ্যাকশন স্কোর, এইগুলা। তো এইভাবে আবার সিম্পলি যদি শুধু ইফেক্টিভনেস হয় তাহলে টাস্ক কমপ্লিশন পারফরমেন্স এবং ওই যে ফেইলিওর রেট এই জিনিসগুলো। তো এই কারণে যে আমার উদ্দেশ্য কি, উদ্দেশ্য অনুসারে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল চিন্তা করা, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অনুসারে ডেটা কালেকশন চিন্তা করা। তো এইভাবে একটু ইন্টারলিঙ্কড এবং আমি তোমাদের বলেছি দ্যার ইজ এ ভেরি ডেপথ হিয়ার, মানে অনেক দূর পর্যন্ত যাওয়ার, বাট সিম্পল ওয়েতে যেভাবে তোমাদের চিন্তা করা যেতে পারে সেটা আসলে আমি চেষ্টা করেছি দেওয়ার জন্য। এছাড়া পার্টিকুলারলি যদি আরো কোনো এরকম থাকে স্যার স্যার এবং অন্যরা যারা আছেন তারা আমাকে কোয়েরি করতে পারেন, সেক্ষেত্রে আমি সেটাও ডেলিভারি দিতে পারবো। আসলে মেইন এটা হলো যাদের প্রজেক্ট গুলো এত ভ্যারাইটিস, কোন একটা পার্টিকুলার প্রজেক্ট যখন আমার কাছে আসে কিভাবে এক্সপেরিমেন্ট হবে, আই থিঙ্ক এবং আই ট্রাই টু study some and then I design the experiment, because designing an experiment is a very innovative thing. সেটা এক্সপেরিমেন্ট ডিজাইনের উপর ডিপেন্ড করে একটা গবেষণা সাকসেস হয়ে যায় আর কি। তো এই কারণে এবং এটা খুবই ভাইটাল এবং ডিপেন্ডস এভরি প্রজেক্ট টু প্রজেক্ট, বাট জেনারেল গাইডলাইন যেটা সেটা বলেছি ওইটা দিয়ে মোটামুটি 75% প্রজেক্ট কভার আপ করা যেতে পারে। এছাড়া স্টুডেন্টের যে কোনো কোয়েরি ইজ অলওয়েজ ওয়েলকাম টু মি টু গাইড ইউ। স্যার আনি স্যার মোটামুটি জানি না স্যার আপনার। হ্যাঁ 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 আমি মনে হয় আমি বুঝতে পেরেছি, মানে অল হোয়াট এভার ইউ টোল্ড all are the tools for measuring the performance, সেটা হলো বেসড অন দেয়ার প্রজেক্ট। কারোটা হয়তো বা ওই যে নাম্বার অফ ক্লিক নাম্বার অন্য ওইটা আসবে, কারোটা হয়তো বা আসবে ওই যে যেটা একটু আগে যেটা হাইলাইট করলাম দ্যাট ইজ সেনসিটিভিটি, স্পেসিফিসিটি, অ্যাকুরেসি, যেটা হলো ফলস পজিটিভ, ফলস নেগেটিভ, এগুলোকে মেজার করে ইউজিং সাম ফর্মুলাস। এইটা হ্যাঁ, যেমন ওই যে ড্রাইভিং এর যেটা আছে এটা এমন হতে পারে যে আমরা এটা লংজিটিউডাল এক্সপেরিমেন্ট হতে পারে যে আমরা 5-10 ড্রাইভারকে রিক্রুট করবো, লং রোডে গাড়ি চালাবে, 5 জন এটা ইউজ করবে, 5 জন করবে না। আমরা এর মধ্যে ধরে এক্সপেরিমেন্ট কতটুকু সময় ড্রয়জিনেস ছিল, আমরা আবার যাদেরকে ডিভাইসটা দিব না তাদের আমরা ড্রয়জিনেসের টাকাটাকে কালেক্ট করবো, জাস্ট তাদেরকে আমরা অ্যালার্মটা দিব না যে আপনি অ্যালার্ট হন বা টেক রেস্ট নেন, ওটা দিব না। বাট আমি তার ডাটাটা, কারণ অ্যাক্সিডেন্ট করার পরে সেই ডাটা দিয়ে আমি পাবলিশ করবো এটা আমার উদ্দেশ্য না, কারণ কি অ্যাক্সিডেন্ট হলে তো হইলই, সেই ডাটা তো আমার জন্য প্লাস। বাট স্টিল আমি দেখবো যে 5 জন যারা এই সিস্টেম ইউজ করলো আর করলো না, নেক্সট 10 ডেজ এদের এটা কেমন হলো, এবং যারা ইউজ করলো তারা 5 দিন ইউজ করার পর থেকে তাদের ডোজিনেসের রেটটা যে কমে যাচ্ছে, এরকম ডেটাগুলো থাকলো আমি কার্ভ দিয়ে দিয়ে এবং ডিফারেন্ট কাইন্ড অফ অ্যানালিসিস করা যাবে। তাহলে এখানে আমি কমপ্লিটলি ডিফারেন্ট টাইপের ডেটা নিলাম, তাদের বিহেভিয়ারাল অবজেক্টিভ টাইপের ডেটাগুলো আমি নিলাম, অথবা ইনসিডেন্টস মানে এগুলোকে রেকর্ডেড করে সেই ডাটাগুলোকে আমি ব্যাক এন্ডে করলাম। এখানে আমি দেখতে পারি যে সে ওই ড্রাইভারটা 10 ঘন্টা করলো, উইদাউট দ্যাট ডিভাইস কতক্ষণ ছিল, এই ছিল সেই ছিল, আবার মানে সমস্ত ধরনের ডেটা আমার ব্যাক এন্ডে কালেক্ট করা যেতে পারে এবং অ্যানালাইসিস করা কমপ্লিটলি ডিফারেন্ট হতে, মানে এখানে সাবজেক্টিভ কিছু আসবে না, সব অবজেক্টিভ মানে অটোমেটিক ডাটা কালেক্ট করে আমি করতে পারবো। ওটাও একটা এক্সপেরিমেন্ট করি হতে পারে। তাহলে আমরা মনে হয় এইভাবে সাম আপ করতে পারি যে আমরা তো প্রায় নিয়ার অ্যাবাউট 18 প্রজেক্ট আছে, তো আমাদের স্টুডেন্টরা ওরা আগামী ক্লাসে ওরা সাবমিট করবে, ওরা কিভাবে মানে এই মেথড এক্সপেরিমেন্ট ডিজাইন কিভাবে করবে, তার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এবং তারা মানে কিভাবে চিন্তা করছে টু ডু দেয়ার এক্সপেরিমেন্ট। আমার মনে হয় সেটা তারা যদি সাবমিট করে তারপরে উই ক্যান টেক ইউর এক্সপার্ট ভিউজ এবং আমরা পরবর্তীতে সবাই মিলে দেখলাম ঠিক আছে কিনা। ভেরি গুড আইডিয়া স্যার, আপনি যেটা বলেন এটা সবচেয়ে ভালো আইডিয়া হয়। আর আমি স্টুডেন্টদের এটা বলবো যে ডোন্ট থিংক ভেরি টু মাচ, মানে ডিউরিং দ্য প্যান্ডামিক আমাদের উদ্দেশ্য হলো যে হাউ টু কন্ডাক্ট দ্য এক্সপেরিমেন্ট, সেটা কারণ রিয়েলিস্টিক অনেকগুলো প্রজেক্ট এখানে আছে, রিয়েলিস্টিক এক্সপেরিমেন্টাল ডেটা কালেক্ট করা বা সেরকম সেট আপ করা ডিফিকাল্ট হবে। তাই আমাদের ক্যাপাসিটির মধ্যে থেকে যেভাবে আমরা করতে পারবো সেইভাবে আমরা একটা এক্সপেরিমেন্টাল ডিজাইনের একটা আউটলাইন ভিউ আমরা নেক্সট ক্লাসে আমরা একটা টাস্ক হতে পারে। আর এই ম্যাটেরিয়াল গুলো আমি মাধ্যমে আপনাদের
Thank you, Nuzul, for your very, very informative and a very good lecture. And I was expecting a lot of questions from the students. Actually, I asked the questions on behalf of the students, as I have seen that nobody is asking any questions. And আমি একটু অবাক হয়ে গেলাম যে আসলে ওরা তো ওদের নিউ ব্রেন, they should ask you several questions. স্যার আমার প্রজেক্ট এই টাইপ, এখানে স্যার আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হবে, স্যার প্লিজ গাইড মি, স্যার এটাকে আমার তো এখানে তো স্যার কোনো ক্লিকিং অপশনই নাই, স্যার হাউ আই উইল ডু দ্যাট। there should be a lot of questions from their side. তো আমি একটু ডিসহার্টেড সত্য কথা বলতে, উই দ্য ইনস্ট্রাক্টর, দ্য টিচার্স, উই দ্য ফ্যাকাল্টিজ, উই আর টকিং অ্যাবাউট ইচ আদার্স টু টিচ দ্য স্টুডেন্টস। অ্যাকচুয়ালি ইট শুড বি দ্য স্টুডেন্টস হু শুড আস্ক আস যে স্যার আমাদেরটা এরকম কি করব স্যার, গাইড আস। হ্যাঁ প্লিজ, কারো কোনো জিজ্ঞাসা করার কিছু নাই? স্যার অ্যাকচুয়ালি এটা যে আমরা যখন এই জিনিসটা ডিজাইন করতে যাব তখন দেখা যাবে যে আরো প্রবলেম হবে, তো স্যার মানে তখনই আর কি কোশ্চেন করতে চাচ্ছিলাম, মানে এখন মানে করার আগে বুঝতে পারছি না যে এখন কোন জায়গায় গিয়ে প্রবলেমটা হবে। ব্যাক অফ দ্য মাইন্ড থাকতে হবে তোমাদের, আসলে তুমি তোমার সিস্টেমের ফাংশনালিটি গুলোর টেস্ট করছো বাই দ্য অ্যাকচুয়াল ইউজার্স। এইটা হবে তোমার মেইন গোল, যে মানে এক্সপেক্টেড ইউজার্সরা যেমন সিস্টেমটা ইউজ করার পরে এইটা কতটুকু পারফর্ম করবে, কিভাবে করবে, তার কত স্যাটিসফাই হবে, এরকম একটা গোল তোমার মধ্যে থাকবে। Please pay attention to driving. যদি আমার ফেসটা নিয়ে আসে এবং ড্রাইভিং এ মনোযোগ হয়ে যায় তাহলে আমার আগে হয়ে যাবে। হ্যালো হ্যালো স্যার, শোনা যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে আমাদের মনে হয় তাহলে আমরা আগামী ক্লাসের জন্য মোটামুটি একটা মডালিটি দিয়ে দিতে পারি যে ওরা কি, ওরা এই সংক্রান্ত মানে কি, ওরা জাস্ট হয়তোবা একটু আগে থেকে আমি হ্যাঁ রাইট, আমি যে এটাই বলছি ওরা জাস্ট এই যে এক্সপেরিমেন্ট ডিজাইনটা যে এখানে আছে, তোমরা এখানে দেখো যে স্যাম্পল আছে, এই যে টেমপ্লেট গুলো যে আছে, এই টেমপ্লেট অনুসারে তোমার তুমি এখানে দেখো কনসেন্ট ফর্ম, ডেটা শিট, মানে এই জিনিসগুলো তোমার মতো করে তোমার ইয়ের জন্য তুমি করে নিয়ে করবা। যেমন ধরো টাস্ক, তোমার যে টাস্ক যেটা থাকবে তুমি তোমার টাস্কগুলো এখানে ডিফাইন করবে, ঠিক আছে? মানে এটা এক্সাম্পল আর কি। তারপর প্রি কোশ্চেনস, তোমার এখন কথা হলো তোমার প্রজেক্টের আউটলাইন ভিউ যদি প্রি কোশ্চেনসটা থাকে তাহলে তুমি দিবা, নাহলে দিবা না। তার মানে এইভাবে তুমি মানে অ্যাকচুয়াল এই যে ডেটা শিট, যেটা ডেটা শিটটাও তুমি নিয়ে আসবে কি কি ডেটা কালেক্ট করবে, বাট অ্যাকচুয়াল ডেটা খালি থাকবে না, যেটা থাকবে না বা অ্যানালাইসিস থাকবে না, ঠিক আছে? তো এই ম্যাটেরিয়ালগুলো রেডি করে আনতে হবে। স্টুডেন্টরা বুঝতে পারছো? জাস্ট তোমার এক্সপেরিমেন্টাল ডিজাইনটা অনুসারে তুমি তোমার এই ম্যাটেরিয়ালগুলো রেডি করে আনবা, এক্সপেরিমেন্ট ডিজাইনটা করবা। স্যার আমি এইভাবে আমার এক্সপেরিমেন্টটা করব, ফলোইং দিস ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন ইজ গিভেন হিয়ার, ফলোইং দিস ইনস্ট্রাকশন, জাস্ট তোমরা এই ইনস্ট্রাকশন ফলো করো। এটা হলো সামারাইজড ইনস্ট্রাকশন, যেহেতু এই মোটামুটি এই সামারাইজড ইনস্ট্রাকশনটাই ফলো করো। এটা করতে গিয়ে তোমার পোস্ট কোশ্চেনস কি হতে পারে, কি ধরনের ডেটা কালেক্ট করবা, কি ধরনের প্রি কোশ্চেনস হতে পারে, কাদেরকে পার্টিসিপেন্ট রাখবা, কোন টাস্কগুলো সিলেক্ট করতে হবে, এই জিনিসগুলো তোমার চলে আসবে, ঠিক আছে? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, ঠিক আছে। মুহাম্মিন আছো? স্যার আছি স্যার। তোমাকে আমি একটা মেইল ফরওয়ার্ড করে দিচ্ছি, এই ম্যাটেরিয়ালগুলো তুমি একটু স্যার আমি ক্লাসরুমে আপলোড করে দিব স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্রেক নিচ্ছি মানে তাহলে আমার পার্ট শেষ। যদি না হয় তাহলে আমরা ওই যে ওইভাবে শুরু করতে পারি। 10 মিনিটস ব্রেক দিবা? ঠিক আছে স্যার, আমি 10 মিনিটস ব্রেক দিয়ে ইয়া করে ব্রেক দিয়ে আমি ঢুকবো হলো যে শাহরিয়ারের এটাতে, তাই না? জি স্যার, জি স্যার। ওকে ঠিক আছে, স্টুডেন্টরা তো জানে। থ্যাংক ইউ স্যার। সো আমি হচ্ছে আপনাদের চ্যাটে 3টা মানে